আমরা বাজেটিং আমরা একটু ফাস্ট আগাই, যেহেতু তোমাদের সিলেবাসটা বলছো যে তোমাদের এক্সাম শুরু হয়ে গেছে, সো পেইনটা না দেয়। তো দেখো, আমরা বলতেছিলাম কস্ট এস্টিমেশন আর বাজেটিং। হোয়েন এভার ইউ আর ডুইং সামথিং, এনি প্রজেক্ট, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেটলি, ইটস কল দ্যাট এপিপি, অ্যানুয়াল প্রজেক্ট প্ল্যানে দ্যাট একটা কস্ট এস্টিমেশন করা হয় যে হাউ মাচ মানি বা হাউ মাচ রিসোর্স আই হ্যাভ নিড টু কমপ্লিট দিস কাইন্ড অফ প্রজেক্ট। সো এই প্রজেক্টে তখন যখন তুমি বাজেটিং করতে যাবা, দেন ইউ হ্যাভ নিড সাম ইনফরমেশন। ইটস মিন দ্যাট ইউ হ্যাভ টু ফোরকাস্ট অর প্রেডিক্টেড দ্য uh, মানে overall cost of the project. So then you have to identify the required resources, what kind of resources you have need to complete this project. Then the quantity, it means that so how much you have needed, and that's cost, it means that each every quantity, the price of each and every quantity you have to know it. And then when needed, একটা প্রজেক্ট যখন তুমি শুরু করবা, যে কোনো একটা প্রজেক্টের একটা লিফট ধরো তোমার প্রজেক্টে আছে, তো এখন এই লিফটটা কিন্তু তোমার প্রথমেই তোমার দরকার নাই, এটা তুমি শেষে হইলেও তোমার লিফটটা তোমার চলবে। তো তুমি যদি প্রথমেই এটাকে অর্ডার করে যদি তোমার ফিনান্সিয়াল রিসোর্সটাকে তুমি যদি করে ফেলো, দেন ইউ হ্যাভ ফেস এ লট অফ প্রবলেম। ঠিক আছে? তো আমরা যখনই একটা প্রজেক্ট করতে যাই, তখন আমাদের কিছু থাম রুল থাকে, খেয়াল করে দেখবে থাম রুল। থাম রুল মিন দ্যাট যে একটা প্রজেক্টে, যেমন আমরা বলি যে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে পার স্কোয়ার ফিট 1500 টাকা লাগে, এটা থাম রুল। এবং প্রত্যেকটা দোকান বা যে কোনো জায়গায় একটা প্রত্যেকটা যারা বিজনেস করে, যারা একুরেট হিসাব না করে, তারা কিন্তু থাম রুল মেনে চলে। যে যেমন একটা মুদির দোকান যদি ডেইলি 10,000 টাকা বিক্রি হয়, সে জানে যে তার 10% প্রফিট হবে, 1,000 টাকা তার ডেইলি লাভ আছে। তো এখান থেকে তার খরচ আছে, কারেন্ট বিল আছে, তার ওয়ার্কার মানে তার স্টাফ খরচ আছে, তারপর হচ্ছে যে তার ডেপ্রিসিয়েশন আছে, এগুলো সে সে কিস্তি আছে তার, এই টাকাটা সে ওখান থেকে বাদ দিয়ে দেবে, ইন্টারেস্টটা। তারপরে সে হিসাব করে যে আচ্ছা, তাহলে যদি আমি 10,000 টাকা সেল করি, 1,000 টাকা লাভ হলে আমার 300 টাকা খরচ আছে, তাহলে হচ্ছে লাভ, তাহলে এই টাকাটা আমি আমার ফ্যামিলির খরচে খরচ করতে পারি। সো এইভাবে প্রত্যেকটা বিজনেসের থাম রুল আছে, বা প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে একটা থাম রুল হিসেবে ধরে নেয়। যে বাংলাদেশ গভর্নমেন্ট যে বিল্ডিং গুলো ক্যালকুলেশন করে, ওরকম একটা থাম রুল ধরে নেয় আর কি। সো এখানে আরো কিছু কথাবার্তা আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। বলা আছে এস্টিমেটিং দ্য কস্ট ফর এনি প্রজেক্ট ইনভলভ রিস্ক। তুমি যখনই কোনো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যখনই তুমি কোথাও কোনো কাজ করতে যাবা, তখন তোমাকে কিন্তু কিছু বাজেট এস্টিমেশন করতে দেওয়া হবে, এবং ইটস কন্টেন এ লট অফ রিস্ক। তুমি যদি কোনো সময় বেশি বেশি এস্টিমেশন করো, তাহলে তোমার জন্য ক্ষতি, আবার যদি কম এস্টিমেশন করো, তার জন্য তোমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে? তো দেখো, বাজেটিংটা সাধারণত দুই ধরনের বাজেট হয়, একটা হলো টপ ডাউন বাজেটিং আর একটা হচ্ছে বটম আপ বাজেটিং। তো টপ ডাউন বাজেটিংটা আমি সংক্ষেপে বলে যাই। টপ ডাউন বাজেটিংটা হচ্ছে যে যদি কোনো বাজেট টপ ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, এমডি, চেয়ারম্যান, ইভেন দো তোমার ওই যে জেনারেল ম্যানেজার, এই টাইপের লোকগুলো যখন বাজেটিং করে, এবং এই বাজেটিংটা তারা লো লেভেল এমপ্লয় যারা থাকে, আমরা যাদেরকে বলি হচ্ছে সুপারভাইজার বা তোমার লো লেভেলে যারা থাকে, তাদের কাছে এই বাজেটটা পাঠায় দেওয়া হয়, এবং তখন তারা এটাকে ওই বাজেট অনুসারে তারা এটাকে ইমপ্লিমেন্টেশন করে। তো এই বাজেটটা সাধারণত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এই বাজেটটা সাধারণত হয় না। বাংলাদেশের বাজেটটা আসলে দুই ধরনের বাজেট হয়, এটা টপ ডাউন, একটা বটম আপ। যেমন তুমি, তোমার বাবা, তোমার প্রয়োজন আছে একটা ল্যাপটপের, তোমার বাবা একটা ল্যাপটপ কেনার জন্য তোমাকে বরাদ্দ করলো অর্থ, কস্ট এস্টিমেশন করলো, সে তোমার ভাইরে একটা ল্যাপটপ কিনে দিছিল ধরো 1,00,000 টাকায়, বা 50,000 টাকা কিনে দিছিল। তো এখন তোমার বাবা, তুমি তোমার বাবার কাছে ল্যাপটপ ডিমান্ড করছো, তোমার বাবা চিন্তা করবে যে আচ্ছা, 5 বছর আগে আমি একটা ল্যাপটপ কিনে দিয়েছিলাম 50,000 টাকা, এখন এটা আরো বাড়তে পারে 10,000 টাকা, তো আমি 60,000 টাকা দিয়ে দিলাম। এখন তুমি 60,000 টাকা ল্যাপটপ কিনে পারো না কিনে পারো, এটা কিন্তু তোমার বাবার কনসার্ন ইস্যু না, সে কিন্তু কিনে দিছে। এটাকে বলা হচ্ছে টপ ডাউন। এখানে কিন্তু তোমার তোমার কোনো কনসার্ন এখানে নেওয়া হয় না, কিন্তু তার অভিজ্ঞতা, তার কনসার্ন বা তার এক্সপিরিয়েন্স থেকে সে কিন্তু এই বাজেটিংটা করছে। তো এর অ্যাডভান্টেজ আছে কিছু। এগ্রিগেট বাজেট ক্যান অফেন বি ডেভেলপড কোয়াইট একুরেটলি, অনেক সময় এই বাজেটটা একুরেটলি হয় যেহেতু তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। দ্য স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য বাজেট ইজ স্টেবল, অনেক সময় এই যে ভাগ করে দেয় বাজেটের ফান্ডটা বিভিন্ন কাজের মধ্যে, এটা অনেক সময় একুরেট হয়। আর ডিসঅ্যাডভান্টেজ কি? Small yet costly tasks need not to be individually identified or need not to be feared that some small but important aspect has been overlooked. ধরো তোমার বাবা তোমাকে 60,000 টাকাটা বাজেট দিছে তোমাকে ল্যাপটপ কেনার জন্য, কিন্তু তোমাকে কিন্তু আর কোনো টাকা দেয় নাই যে তুমি এই ল্যাপটপটা কেনার জন্য ঢাকা যাবা, বা এই ল্যাপটপটা কেনার জন্য তুমি বন্দরে আসবে, এর জন্য যে তোমার 200 টাকা খরচ আছে, বা তোমার বন্ধু বান্ধবের ট্রিট দিতে হবে, এর জন্য যে খরচটা আছে, এই খরচটা কিন্তু তোমার বাবা কনসিডারেশনে আনে নাই। এরকম বড় বড় কাজের ক্ষেত্রে সাধারণত অনেক জিনিস আছে যে হয়তো সে এক্সপিরিয়েন্স বা নতুন টেকনোলজির সাথে সে আপডেটেড না, তো যার ফলে কি হয়েছে, সে এই জিনিসটাকে ওভারলুক করছে, যার ফলে কস্টটা বেড়ে যেতে পারে বা কস্টটা কমেও যেতে পারে।
আমি কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে। দেন হচ্ছে বটম আপ বাজেটিং। এই বাজেটিংটা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ইউজ করা হয়। যেমন বাংলাদেশে যারা এলজিডি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে সিভিল বা তোমার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, তারা বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে জাস্টিফাইড করে এর একটা কপি সে থানা ইঞ্জিনিয়ার কাছে দেয়। থানা ইঞ্জিনিয়ার এই কপিটা জেলা ইঞ্জিনিয়ার কাছে পাঠায়। জেলা ইঞ্জিনিয়ার এটাকে রিভাইজ করে পাঠায় ডিভিশনাল ইঞ্জিনিয়ার কাছে। ডিভিশনাল পাঠায় হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার কাছে। চিফ ইঞ্জিনিয়ার জাস্টিফাই করে এটা পাঠায় হচ্ছে একনেকে। এটা পাঠায় হচ্ছে একনেকে। তো এইটাকে বলা হচ্ছে তোমার, আমরা আমরা যেটাকে বলতেছি এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ যেটাকে বলা হয়। তো এই বটম আপ অ্যাপ্রোচে আমাদের বাংলাদেশ পাচ্ছে, তারপরে যে চিফ ইঞ্জিনিয়ার এটাকে একনেকে পাঠায়, প্রধানমন্ত্রীর কাছে পাঠায় বা যেখানে পাঠায়, সেটা তাদের ব্যাপার। তো এটা অ্যাপ্রুভাল হয়ে আসার পরে এই ফান্ডটা আবার এই একদম লো লেভেলে চলে যায়, সেই থানা লেভেলে এটা এক্সিকিউট করে। অথবা যেটা অর্গানাইজেশনের কথা চিন্তা করো, অর্গানাইজেশনের একজন সুপারভাইজার একটা এস্টিমেশন দেয়, এটা চলে যায় ম্যানেজারের কাছে, ম্যানেজার এটা পাঠায় হচ্ছে জেনারেল ম্যানেজারের কাছে, জেনারেল ম্যানেজার এটা এমডি বা চেয়ারম্যান কাছে উপস্থাপন করে, এরপর এটা অ্যাপ্রুভাল হয়ে যায়। তো এইটা করার জন্য একটা কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন অ্যাসোসিয়েট উইথ পার্টিসিপেট ম্যানেজমেন্ট, মানে হচ্ছে যে এইটা সব ধরনের লোকগুলোকে ইনভলভ করে ফেলে। মানে একটা ভালো মানে কি বলা হয় যে দেখো এটা নিচ থেকে যখন উপরে যায় একদম অনেকগুলো স্টেপ পার হয়ে যায়, এটাকে বলা হচ্ছে আর কি মোর একুরেট আইডিয়া অফ রিসোর্স রিকোয়ারমেন্ট দ্যান দ্যাট সুপেরিয়র্স অর আদার্স নট পার্সোনালি ইনভলভ। তো দেখা যায় কি অনেক সময় আমাদের এই কাজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে এটা একুরেট করা হয়, কতটুকু ম্যান পাওয়ার লাগবে সেটা কিন্তু সুপারভাইজার বুঝে। তো এইটা একটা তার সুযোগ সুবিধা আছে আর কি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বটম আপ প্রসেস আর রিস্কি। বটম আপ প্রসেস রিস্কি কেন, যে লো লেভেল ম্যানেজার সাধারণত কি করে, যদি লাগে 10 টাকা বাজেট, সে এটা লেখে 20 টাকা। কারণ সে জানে যে এটা উপরে উঠতে উঠতে এটা কাটছাট হয়ে 10 টাকায় থাকবে, সুতরাং আমি 20 টাকা লিখে ফেলি। এটা এই জন্য বলা হচ্ছে যে বটম আপ এটা প্রসেসটা একটু রিস্কি। এবং ওই সুপারভাইজার আমাদের গ্রামগঞ্জে যেটা হয়, এলজিডি যারা থাকে, এদেরকে একটু করলে দেখা যায় যে এস্টিমেশনটা একটু মানে বেশি বেশি এস্টিমেশন করে দেয় আর কি। ও ওভার স্টেট রিসোর্স রিকোয়ারমেন্টস আর অ্যাটেম্প টু এনশিওর প্রজেক্ট সাকসেস। অনেক সময় দেখা যায় যে আমি যদি একটু বেশি বেশি এস্টিমেশন করে দিই, তাহলে আমার প্রজেক্টটা সাকসেস হবে। যদি কাটছাট করে যদি 50%ও থাকে, তাও আমার প্রজেক্টটা রান করবে। অ্যান্ড ক্রিটিক্যাল ইনসিডেন্ট সামটাইমস ইগনোর। অনেক সময় দেখা যায় যে একজন সুপারভাইজার সে অনেক ক্রিটিক্যাল টাস্কটাকে সে আইডেন্টিফাই করতে পারে না, তার অভিজ্ঞতা কম, শিক্ষাগত যোগ্যতা কম। তার এই ক্ষেত্রে সে বুঝতে পারে না যে এটা এখানে যেমন একটা ব্রিজ তৈরি করবে, সে তারা ব্রিজ এস্টিমেশন করছে, কিন্তু ব্রিজের নিচে একটা খরস্রোতা নদী ছিল বা খরস্রোতা একটা খাল ছিল, সেটা কিন্তু কনসিডারেশন আনে না। তো যার ফলে কি হয় যে ব্রিজে পাইলিং লাগবে, সে পাইলিংটা এখানে কিন্তু মানে কনসিডার করে নাই, পাইলিং এর খরচটা সে ধরে নাই। তো যার ফলে ব্রিজ সে তৈরি করে কিন্তু ব্রিজ ভাষায় নিয়ে চলে যায়। অ্যান্ড কম্পিটিশন বিটুইন ভেরিয়াস ম্যানেজমেন্ট লেভেল। অনেক সময় দেখা যায় যে আমরা যে লো লেভেল থেকে একটা এস্টিমেশন আসছে, জেনারেল ম্যানেজার দেখে হাসতেছে, আরে কি কি লোক কি এস্টিমেশন করলো, এটা তো ভুয়া, পুরো ভুয়া। এই জন্য অনেক সময় দেখা যায় কি যে একটা বিভিন্ন লেভেলে কম্পিটিশন হয়, তো তারা বলে যে স্যার দেখছেন এস্টিমেশন দিয়েছি 20 টাকা, আমি এই কাজটা উঠেছি 5 টাকায়। দেখছেন স্যার, এই নিচের লেভেলের লোকজন কিছু কাজই জানে না স্যার, সব কাজ তো আমি জানি। এটা অনেক সময় কম্পিটিশনের জন্য এটা অনেক সময় রিস্কি হয়ে দাঁড়ায় আর কি। এখন বলো তো যে বটম আপ বাজেটিংটা বেশি হবে না টপ ডাউন বাজেটিংটা বেশি হবে, এস্টিমেশনটা বেশি হবে, কোনটা এস্টিমেশন বেশি হবে বলো তো? বলতে পারবা? সাধারণত বটম আপ অ্যাপ্রোচটা একটু বেশি, তারা মানে কস্ট এস্টিমেশনটা বেশি করে দেয়। এখানে পরে এক্সপ্লেনেশন আছে। বলা হচ্ছে যে এখানে আর ও আর আই প্রাইম, এটা হচ্ছে তোমার, আমরা বলি হচ্ছে যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বা আমরা যেটাকে বলি বটম আপ অ্যাপ্রোচ। আর এই যে আর আই যেটা, এটাকে বলা হচ্ছে যে টপ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বা আমরা বলি হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ যেটাকে বলি। তো সবসময় দেখবা যে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের যে কস্টিংটা এটা সবসময় বেশি হয়। এটা কারণটা হচ্ছে এ সুপিরিয়র আইদার ডাজ নট নো দ্য ডিটেল অফ দ্য টাস্ক অর হ্যাজ কনভিনিয়েন্টলি ফরগটেন দ্য ডিটেল। দেখা যায় যে একজন লোক চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, সে অনেক দিন আগে বিভিন্ন ব্রিজ করছিল, বিভিন্ন কালভার্ট করছিল, তার ওইটা মনে নাই, কিন্তু সেজন্য তার এই জন্য তার কস্ট এস্টিমেশনটা ভুল হইতে পারে, এটা লো কস্ট হয়ে যেতে পারে। সুপিরিয়র হ্যাজ এ স্টাক ইন রিপ্রেজেন্টিং দ্য প্রজেক্ট টু এ সিনিয়র ম্যানেজমেন্ট অ্যাজ এ প্রফিটেবল ভেঞ্চার।
যে তোমার যে সুপিরিয়র থাকে সে একটু কষ্টটা একটু কম বলে, যাতে তোমার টপ ম্যানেজমেন্ট তার চেয়ে যে সিনিয়র আছে সে যাতে মনে করে যে আচ্ছা এটা তো এই অল্প টাকা হইলে প্রজেক্ট অনেক প্রফিটেবল হবে, প্রজেক্টটা ভালো, এই জন্য অনেক সময় সে লো কস্ট বলে দেয়। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ইজ লেড টু বিল্ড ইন সাম লেভেল অফ প্রোটেকশন অ্যাগেন্স্ট দ্য ফেলিয়ার বাই এডিং অ্যালায়েন্স। ওই যেটা বললাম, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট চিন্তা করে যে আমি যদি একটু বাজেটটা বেশি দিই তাহলে আমার স্যারে, যেহেতু সিনিয়র মানুষ, সে এটার উপর একটা কলম চালাবে, কলম চালায় সে বলবে যে ও আচ্ছা ঠিক আছে, এই তুমি কিছু জানো না, এখানে একটু কম লাগবে, এখানে একটু কম লাগবে, মানে তাকে একটু স্পেস দিলা যাতে সে তার নিজের, আমরা যেটা বলি হচ্ছে নিজের আমিত্ব একটু প্রকাশ করতে পারে। এই জন্য সাধারণত তারা একটু অ্যালায়েন্সটা রাখে। এই অ্যালায়েন্সের জন্যই তো আসলে এস্টিমেশনটা বেশি হয়ে যায়। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। ওই কথা। যেমন তুমি যদি তোমার বাবার কাছে কোনো একটা বাজেট অ্যাপ্রোচ করো, তুমি তো লো লেভেল ম্যানেজমেন্ট, তুমি তোমার বাবার কাছে ধরো তোমার একটা ল্যাপটপই লাগবে, তুমি জানো যে তোমার বাবারে বললে বাবা ধমক টমক দিয়ে 10,000 টাকা কম দেবে। বা ঈদের খরচ চাইছো, চাই কত ঈদের খরচ বলছো যে তুমি জানো যে বাবা একটা লিমিট দেবে, তুমি বলছো আমার 15,000 টাকা নিচে হবে না। তো বাবা কি করে তখন, বা ওই মায়ের সাথে পরামর্শ করে, মার সাথে পরামর্শ করে বলে 15,000 টাকা চাইছে, দূর 15,000 টাকা কি এখন, আমাদের সময় আমরা 500 টাকা নিয়ে বাজার করেছে, 15,000 টাকা এটা কি বলতেছে, আচ্ছা ঠিক আছে ওকে 10,000 টাকা দিয়ে দেয়। আসলে তোমার বাজেটই ছিল কিন্তু 10,000, তুমি 15,000 দিছো, তোমার বাবা বলে এই 10,000 টাকার মধ্যে একটু ছিমছাম টিপটপের মধ্যে মার্কেট করবি। হ্যাঁ, তো তোমার টার্গেটই ছিল 10,000, তুমি চাইছো 15,000, দেশে 10,000। সো এইটা, এই জন্যই আমরা সাধারণত অ্যালায়েন্স রাখি যে একটু বেশি চাই একটু কম দিবে, জানি আমি, তাই না? এখানে একটা জিনিস আছে, জাস্ট আমরা একটু ওয়ার্ক এলিমেন্টের কস্টিং বলা হয় আর কি, এটা একটু মানে তোমাদের ক্ষেত্রে যারা তোমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সাথে সরাসরি জড়িত থাকবা, প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে সরাসরি জড়িত থাকবা, তাদের এই জিনিসটা একটু জানা দরকার। ধরো এখানে একটা উদাহরণ দেয়া আছে যে ওয়ার্ক এলিমেন্ট রিকোয়ার্স, একটা কাজ করার জন্য 25 ঘন্টা সময় দরকার, 25 আওয়ার্স, এবং ওয়েস অফ দ্য টেকনিশিয়ান, মানে যে লোক এই কাজটা করবে লেবার টাইপের, তাদেরকে পার আওয়ারে 10 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এবং তারপরে বলা আছে যে দেখো, যে ওভারহেড চার্জ ফর দ্য প্রজেক্ট 80% অফ দ্য ডিরেক্ট লেবার কস্ট। তার মানে হচ্ছে কি, যে তুমি যে বিএসসি ইঞ্জিনিয়ার, তুমি যে ওদেরকে সুপারভিশন করবা, এই জন্য ওদের যে টাকাটা, সেই টাকার 80% টাকা যাবে শুধু তোমাকে সুপারভিশনের বিল দিতে। তুমি দেখো একটা ওয়ার্কারের বেতন হচ্ছে ডেইলি হচ্ছে 8 ঘন্টা 500 টাকা, বাট একজন ইঞ্জিনিয়ারের কিন্তু বেতন তোমার 2,000 টাকা। ঠিক আছে, তো দেখা যায় যে যে তোমাকে সুপারভিশন করার জন্য নিশ্চয়ই সেই সুপারভিশন 8-10 জনের সুপারভিশন করে, কিন্তু এই যে ওই যে সুপারভিশন চার্জটাকে আমরা বলি ওভারহেড চার্জ। এবং সুপারভিশন বলতে শুধু ইঞ্জিনিয়ারের চার্জ না, সেখানে সিকিউরিটি গার্ড আছে, সেখানে তোমার অ্যাকাউন্টস অফিসার আছে, সেখানে তোমার ফিনান্সিয়াল ম্যানেজার আছে, সেখানে তোমার কি বলা হয় যে সেফটি সিকিউরিটি সুপারভাইজার আছে, সেখানে তোমার কি বলা হয় যে জেনারেল ম্যানেজার আছে, সেখানে এমডির বেতন আছে, সেখানে চেয়ারম্যানের বেতন আছে। তো সেই জন্য সাধারণত ওভারহেড কস্টটা একটু বেশি হয়। হ্যাঁ, তো এই 80%, তাহলে আমার এই কাজটার জন্য কত খরচ হবে? আমার কাজটার জন্য 25 ঘন্টা লাগবে, 10 টাকা করে পার আওয়ারে লাগবে। আর এই যে 250 টাকা, 250 টাকার হচ্ছে 80% টাকা যাবে সুপারভিশনের জন্য, ওই চেয়ারম্যান থেকে শুরু করে তুমি বিসি ইঞ্জিনিয়ার পর্যন্ত। তাহলে 25 × 10 × 80%, মানে 0.8। তার মানে সেখানে 200 টাকা খরচ হবে হচ্ছে ওভারহেড কস্ট, আর লেবার কস্টে যাবে 250 টাকা, টোটাল কস্ট হলো কত? 450 টাকা। কথা কি বোঝা গেছে? হালিমা, কথা বোঝা গেছে? হালিমা, এই কথা কি বোঝা গেছে? শব্দ, নেটওয়ার্কের সমস্যা নাকি? সাউন্ড ক্লিয়ার না। এই একদিন দুদিন অ্যান্সার না করলে তো বুঝতে পারবো না। জি স্যার, বুঝে যাচ্ছে তো। আচ্ছা এখন বলো তো যে এই এস্টিমেশনটা ভুল কোথায়? এই যে এস্টিমেশনটা এডুক করলাম, এটা তো একদম ফ্ল্যাট এস্টিমেশন করলাম। এডুক তো করলে করা যায়, যে কোনো কেউ, একজন কমার্সের লোককে ডাকে নিয়ে বা যে কোনো একজন মেট্রিক পাস লোককে ডাকে নিয়ে এডুক হিসাব করতে পারবে সে ক্যালকুলেটর চাইবা। তাহলে আসলে তাহলে আমাদের পড়াশোনা বা আমরা তাহলে এখানে ভুলটা কোথায় বলো তো? এখানে ভুলটা খেয়াল করে দেখবা যে 25 ঘন্টা লাগে, একজন ওয়ার্কার কি 25 ঘন্টা কাজ করতে পারে টানা? তার অ্যালাউন্স লাগবে না?
তার জি স্যার। অ্যালাউন্স টাইম আছে। হ্যাঁ, যদি হেভি ওয়ার্ক হয় তাহলে অ্যালাউন্স টাইম তার 30%। যদি হয় সে লাইট লেবার হয় তার অ্যালাউন্স 10%। যদি মিডিয়াম ওয়ার্ক হয় তার অ্যালাউন্স হচ্ছে 20%। ইট মিন দ্যাট তুমি যদি তুমি যদি তাকে 1 ঘন্টা কাজ করাও, তাহলে তার 1 ঘন্টা কাজের যদি লাইট কাজ হয় তাহলে তোমাকে রেস্ট দিতে হবে হচ্ছে তোমার 6 মিনিট, 10%। আর যদি এটা হেভি ওয়ার্ক হয় তোমাকে অ্যালাউন্স দিতে হবে 20 মিনিট। মানে 40 মিনিট সে কাজ করবে, 20 মিনিট তার রেস্ট। এবং সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এরকম একটা স্ট্যান্ডার্ড চলে আসছে, হয়তো তোমরা বুঝতে পারো না। যেমন সে যদি 8টার সময় কাজ শুরু করে তাহলে 11টার সময় তাকে ইন্টারভেল দেওয়া হয়, 3 ঘন্টা পরে তাকে আধা ঘন্টার জন্য চা খাওয়া বা রেস্টের জন্য দেওয়া হয়। আবার সে 2 ঘন্টা কাজ করে, তারপর তার হচ্ছে লেজার টাইম খাবার জন্য। তারপর আবার সে 2টা থেকে কাজ শুরু করবে, 4টা পর্যন্ত সে কাজ করবে, আবার তার জন্য আধা ঘন্টা ব্রেক, তারপর আবার সে 2 ঘন্টা কাজ করবে। এইভাবে তাকে কিন্তু আমরা অ্যালাউন্স দিয়ে দিই। তার মানে সে এখানে কিন্তু আমার অ্যালাউন্স টাইমটা আমি কনসিডার করি না, তাহলে আমার কস্টিংটা ভুল আছে। তাহলে আমার অ্যালাউন্স যদি আমি কনসিডার করি, যে আমি ধরে নিলাম এটা লাইট ওয়ার্ক ছিল, 12% অ্যালাউন্স টাইম, তাহলে কি হবে? আমার ওই আগের যে 450 টাকা ছিল, সেখানে লেবার টাইমটা কিন্তু আমার বেড়ে যাবে, 0.12% আমার কিন্তু লেবার টাইমটা বেড়ে যাবে। ঠিক আছে, সেজন্য একটা কস্টিং আসবে 30 টাকা। এবং এই যে 0.12% তুমি যে অ্যালাউন্সটা দিছো, সেই অ্যালাউন্সের জন্য কিন্তু তোমার ওভারহেড কস্ট 80% কস্টও কিন্তু বেড়ে যাবে। কারণ তুমি যদি 30 টাকা যদি তোমার ওইখানে অ্যালাউন্স টাইমের জন্য যায় অতিরিক্ত, তাহলে 24 টাকা যাবে তোমার হচ্ছে আমার ওই ওভারহেড কস্ট। কারণ ওই সময় তো তাকে সুপারভিশন করতে হবে। তাহলে দেখা গেল যে 250 টাকা গেছে আমার মূল টেকনিশিয়ানের জন্য, 200 টাকা গেছে ওভারহেড কস্ট প্রাথমিক অবস্থায়, 30 টাকা গেছে যে তাকে অ্যালাউন্স দিছি সেজন্য, আর 24 টাকা গেছে হচ্ছে তাকে ওই অ্যালাউন্স সময়টা তাকে আমি ওই ওভারহেড চার্জের জন্য। তাহলে আমি আগে হিসাব করতাম 450 টাকা, এখন কিন্তু দেখো প্রায় 54 টাকা বেড়ে গেছে এই অ্যালাউন্সটা কনসিডারেশনে নিয়ে আসার জন্য। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখো এটা তো গেল একটা মানে নর্মাল একটা ফ্ল্যাট ক্যালকুলেশন আর কি। কিন্তু আমাদের কথা বলতেছে যেটা আহ, আমাদের একটা ম্যাথ আছে আর কি, এটা আমি যাব না, এই ম্যাথটা একটু ঝামেলার ম্যাথ, সেজন্য আমি যাব না। কিন্তু এখানে একটা উদাহরণ দেয়া আছে ডিরেক্টলি, যে একটা কাজ করতে 25 ঘন্টা সময় লাগে, বা একটা ইউনিট 25 ঘন্টা সময় লাগে ইউনিটটা করতে, এবং প্রত্যেকটা ঘন্টার জন্য তার বেতন হচ্ছে 70 টাকা ওয়ার্কারে দিতে হয়। সরি, আমার 25টা ইউনিট তৈরি করতে হবে, এখানে 25টা জিনিস তৈরি করতে হবে। ধরো 25টা আমি ল্যাপটপ তৈরি করব, প্রত্যেকটা ল্যাপটপ তৈরি করতে আমার 70 ঘন্টা সময় লাগবে, এবং ওই প্রত্যেকটা ঘন্টার জন্য একজন ওয়ার্কারকে আমাকে 20 টাকা দিতে হবে। এবং আমার ওই 20 টাকার এবং ওভারহেড চার্জ হচ্ছে 25%। তাহলে আমার ওভারঅল কস্টিং আসতেছে হচ্ছে আমার 25টা ইউনিট তৈরি করতে হবে, এক একটা ইউনিট করতে 70 ঘন্টা লাগবে, এবং 20 টাকা হলো পার আওয়ার। এবং এখানে ওভারহেড চার্জটা এখানে চলে আসছে, 35,000 টাকা লাগবে হচ্ছে আমার ডিরেক্ট লেবার কস্ট, আর 8,750 টাকা লাগবে হচ্ছে আমার কস্ট, ও ওই লেবার কস্ট, আর এটা লাগবে ওভারহেড কস্ট 8,750, 43,750। কিন্তু আমার ফর্মুলা কি বলে? সেটা ফর্মুলা বলে দেখো, যে কোনো কাজ যখন তুমি স্টার্ট করবা, সেখানে প্রথম প্রথম এই কাজটা করতে অনেক সময় লাগবে, তার জন্য একটা ফর্মুলা আছে। এবং এই কাজটা যখন তুমি আস্তে আস্তে যখন একটার পর দুইটা করবা, দুইটার পর তিনটে করবা, আস্তে আস্তে কিন্তু তোমার সময়টা কম লাগবে। প্রথম যদি তোমার লাগে 70 ঘন্টা, দ্বিতীয়বার তোমার লাগবে 69 ঘন্টা, তৃতীয়বার লাগবে তোমার 68 ঘন্টা। এটাকে বলে লার্নিং রেট বলা হয়। যে যত বেশি তার লার্নিং রেট হবে, সে তত বেশি কাজটা তাড়াতাড়ি করতে পারবে, কিন্তু প্রথম তাকে সময়টা বেশি লাগবে। তো দেখা গেছে যে আমরা এটাকে আইটারেশন করে দেখছি, যে প্রথম এই কাজটা করতে আমার সময় লাগছে 125 ঘন্টা, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই সময়টা আমার 70 ঘন্টা চলে আসছে। 70 ঘন্টা আস্তে আস্তে দেখো, প্রথম 125 ঘন্টা লাগলেও ধীরে ধীরে এই কাজটা করতে আমার কম সময় লাগতেছে। এবং এইখানে এসে আমার কিন্তু একদম স্ট্যান্ডার্ড টাইম, এরপর কিন্তু আর এই সময়টা আর কমবে না। এই 70 ঘন্টা আমার স্ট্যান্ডার্ড টাইম। তাহলে আমি যদি প্রথমটা আমি কনসিডার না করি, আমি প্রথমটা যদি ধরে নিই যে আমার 70 ঘন্টা লাগবে, তাহলে আমার কস্ট এস্টিমেশনটা ভুল হয়ে যাবে। তো দেখা গেছে যে আমার এইখানে আমি দেখছি যে প্রায় আমার যদি এই লার্নিং আমি যদি রেটটা ধরি, তাহলে আমার এই কস্টিংটা আসে 52,000 টাকা, যেটা আমি ধরে নিয়েছিলাম 43,000 টাকা। তাহলে আমার 8,802 টাকা আমার বেশি লাগবে, আমি কিন্তু এটা কস্ট এস্টিমেশনে রাখি নাই। ঠিক আছে, তো এইটা আমাদের এই কস্ট এস্টিমেশনের জন্য বড় একটা মানে ফেইলিয়ার পয়েন্ট। আমি কি কিছু বুঝাইতে পারছি? জি স্যার। তো এটা আমি ম্যাথটা দিব না, বাট এটা জেনে রাখো যে লার্নিং কার্ভ আছে বা লার্নিং রেট আছে যে কোনো কাজের ক্ষেত্রে। প্রথম তুমি যে কাজটা করবা, দ্বিতীয়বার তার থেকে কম সময় লাগবে, এবং একটা পর্যায়ে এর থেকে আর কম রাখা সম্ভব না। হ্যাঁ, এর থেকে আর কম লাগে। এবং এইটা সাধারণত আমরা বিভিন্ন সফটওয়্যার মডিউলে ব্যবহার করি, এবং এটা বেশিরভাগ ব্যবহার করে গার্মেন্টসে।
এবং গার্মেন্টসে এই টাইমটাকে কমায় নিয়ে আসার পরে প্রচুর পরিমাণ তারা বেনিফিটেড হচ্ছে। যেটা কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের কাজ, মানে আমরা আইপির ইঞ্জিনিয়াররা কাজ করি। দেখা গেল একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে ওখানে রাখলে দেখা যায় যে সে একটা সাধারণত ওই যে আমরা বলি প্যান্ট বা একটা যদি টি শার্ট সেলাই করার জন্য সাধারণত 7 থেকে 8 মিনিট সময় লাগে বা 5 মিনিট সময় লাগে, সেখান থেকে যদি আমি 30 সেকেন্ড কমায় ফেলতে পারি সময়টা, তাহলে দেখা যায় ওই কোম্পানি ওই মাসে প্রায় 1 কোটি টাকা প্রফিট করে। এমন এমন কোম্পানি আছে যে সে 5-7 কোটি টাকা প্রফিট করে শুধুমাত্র 30 সেকেন্ড সময় কমায় ফেলার জন্য। এখন বাংলাদেশে যে আমাদের যে কনস্ট্রাকশন আছে, এই কনস্ট্রাকশনে কিন্তু স্ট্যান্ডার্ড কোনো টাইম ক্যালকুলেশন করা নাই যে একজন ওয়ার্কার একটা বিল্ডিং 5 স্কোয়ার ফিট গাঁথার জন্য কত সময় লাগবে। সে সে চা খাইতেছে আর বিল্ডিং গাঁথতেছে, এরকম কোনো কিন্তু স্ট্যান্ডার্ড টাইম নাই। তো যার ফলে এটা কিন্তু বিদেশে বিভিন্ন সফটওয়্যার কিন্তু এগুলো প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের মধ্যে এগুলো কিন্তু আছে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো দেখো একটা কস্ট এস্টিমেশনের ফেইলিয়ারটা কেন কেন ফেইলিয়ার করে, যে একটা কস্ট এস্টিমেশন করলাম এবং বা দেখা গেল যে সেটা একুরেট হয় নাই। এটা কেন হয়? এটার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে প্রথম কারণটা হচ্ছে যে স্পেশাল ফ্যাক্টর, এটাকে বলতেছে টেকনোলজিক্যাল শক। It is interesting to observe that an almost certain immediate result of installing a new cost-saving technology is that cost is rise. তুমি হয়তো একটা টেকনোলজি নিয়ে আসছো, যেমন আমি তোমার বলি যে আমাদের বিল্ডিং ঢালাই করার জন্য আগে আমরা ম্যানুয়াল মেথডে আমরা বিল্ডিং এর ওই যে মিক্সচারটা আমরা কিন্তু ওই সিঁড়ি করে করে বাঁশের সিঁড়ি করে করে আমরা ছাদে উঠাইতাম। এখন দেখবা যে সাকশন একটা ইয়ে নিয়ে আসছে, ভ্যাকুয়াম সাকশন নিয়ে আসছে। ওটা দিয়ে তুমি সাকশন করলে তুমি 2 তলা 3 তলা 5 তলা পর্যন্ত ম্যাটেরিয়াল নিয়ে দিতে পারবা ভ্যাকুয়াম সাকশনের মাধ্যমে। তো এখন তুমি মনে করলা যে আচ্ছা এইটা করলে কিন্তু আমার কষ্টটা কমে আসবে, কিন্তু আসলে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু এই কষ্টটা কমবে না। হ্যাঁ, প্রাথমিকভাবে কিন্তু তুমি ধরে নিলা যে এক সিএফটি ঢালাইয়ের জন্য আমি যদি মেশিন ব্যবহার করি আমার এই কস্টিং যাবে 10 টাকা আর ম্যানুয়াল মেথডে আমার যাবে 20 টাকা। তাহলে তুমি একটা কাজ করলা যে তুমি মেশিনটা হায়ার করে নিয়ে আসলা। দেখা যাবে যে প্রায় তোমার প্রাথমিক অবস্থায় তো তুমি হয়তো অপারেট করতে জানো না, তুমি হয়তো এটাকে সাকশনটা যে মিক্সচারটা দিছো সেই মিক্সচারটা ঠিক মতো হয় নাই, ঘন হয়ে গেছে, যার ফলে মেশিন দিয়ে যাচ্ছে না। তো যার কারণে তোমার প্রাথমিক অবস্থায় কস্টিংটা কিন্তু বাড়বে তোমার। এরপর এক সময় এক্সপিরিয়েন্স হয়ে গেলে তোমার কস্টিংটা কমে আসবে। To extent possible, past knowledge of the system action and reaction should be built to estimate to future project performance. এবং এই অভিজ্ঞতার উপর বেস করে তুমি যদি 2 বার 3 বার ব্যবহার করো তাহলে তোমার কস্ট এস্টিমেশনটা একুরেট আসবে। আদার কিছু ফ্যাক্টর আছে, দ্য প্রাইস অফ ডিফারেন্ট ইনপুট দ্যাট ভেরি অ্যাট ডিফারেন্ট টাইম। যেমন এই মুহূর্তের অর্ডার কেজি হচ্ছে তোমার 71 টাকা, তুমি বাজেট করছিলে যখন তুমি বাজেট করছো সে সময় ছিল 51 টাকা। সেই 20 টাকা তুমি কিভাবে এখন করবা? সো তো তোমার কস্ট এস্টিমেশনটা এখানে কিন্তু ফেল করতেছে। দেন হচ্ছে দ্য অর্গানাইজেশন উইলিং টু টলারেন্স অ্যালাউন। অনেক সময় অর্গানাইজেশন বলে যে আচ্ছা একটু বেশি বেশি দাম বাড়ায় ধরে রাখেন, মালের দাম বাড়তে পারে বা আমার র মেটেরিয়ালসের প্রাইসটা ইনক্রিজ করতে পারে, তো এই জন্য রাখছে, এই জন্য বেশি বেশি রাখছে, কিন্তু আসলে বাড়ছিল না দামটা। তাহলে সেক্ষেত্রে তোমার কস্ট এস্টিমেশনটা একুরেট না হওয়ার সম্ভাবনাই বেশি। অ্যালাউন্স ফর ওয়েস্ট অ্যান্ড এক্সপ্লয়েট, তুমি ধরে নেবা যে ভাই 10% অ্যালাউন্স ধরে নিয়েন যে এটা নষ্ট করে ফেলবে আমার ওয়ার্কাররা, ম্যাটেরিয়াল নষ্ট হতে পারে, বৃষ্টিতে ভিজে যেতে পারে, বা আমার সিমেন্টটা ড্যাম হয়ে যেতে পারে, আমার রডটা জং পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার 10% একটু যেহেতু একুরেট যে এস্টিমেশনটা আসে তার থেকে 10% বাড়াই ধরেন। ইথিক্যাল প্রবলেম ইন এস্টিমেটিং কস্ট অ্যান্ড সাবমিশন অফ বিডস। ইথিক্যাল প্রবলেম হচ্ছে যে তুমি জানো যে এইটা আসলে 5 টাকায় পারা যাবে, তুমি করছো কি ইচ্ছা করে যোগ সাজসে বিভিন্ন লোকের সাথে সিস্টেম করে তুমি এটা 20 টাকা লিখে দিছো। ওই পর্দা কেলেঙ্কারি, বালিশ কেলেঙ্কারি, তারপর হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন ধরনের দেখো না প্রজেক্টের কস্ট 5 টাকার জিনিস 30 টাকা লিখে রাখছে এবং 30 টাকায় তাকে দিয়ে দিয়েছে কাজটা। কারণ হচ্ছে এই একটাই যে ইথিক্যাল প্রবলেম। অ্যান্ড পেলে ব্যাড লাক, পেলে ব্যাড লাক মানে হচ্ছে যে আসলে কি বলা যায়, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা, তুমি ছাদ ঢালাই দিছো, ছাদ ভেঙে চুরে পড়ে গেছে। সেই এস্টিমেশন নিশ্চয়ই তুমি এই এস্টিমেশনটা করো না যে ছাদ ভেঙে যাবে। অথবা দেখা গেছে যে ওই যে সুনামগঞ্জে যে অবস্থা হয়েছে ব্রিজ ভেঙে গেছে। অথবা এমন হয়েছে যে তুমি একটা ঘটনা আছে এরকম যে আমার এক মানে ভাই, মানে আমার আপন ভাই মানে তোমার ছাদ ঢালাইয়ের জন্য সিমেন্ট রাখছিল 500 বস্তা। তো বন্যার পানিতে এসে পুরা ওই যেখানটা রাখছিল স্টোরেজটা পুরো বন্যার পানিতে তলায় গেছে। একদিন রাতের মধ্যে কিছুই করতে পারে না, তো 500 ব্যাগ সিমেন্ট কিন্তু তার শেষ। তো এটা তার পেলে ব্যাড লাক, এখানে কিন্তু এস্টিমেশনের কোনো সুযোগ নেই। আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, আমার যদি টাইম 10 মিনিটস আছে, 10 মিনিটসের পরে তোমরা আবার জয়েন করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, দেখো বেসিস অফ কস্ট এস্টিমেশন, কয়েকটা বেসিস আছে যার উপরে কস্ট এস্টিমেশন ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল এক্সপিরিয়েন্স,
সাধারণত আমরা বিলিভ করি বা প্রজেক্ট ম্যানেজমেন্টের যারা অথরিটি বিলিভ করে যে an experienced person can estimate the project overall project costing accurately or it may be plus minus 10%। তোমরা দেখো যখন এলজিডিতে বিভিন্ন যখন কাজ হয় প্লাস মাইনাস 5% বলে যে আমি এস্টিমেশন যেটা করছি এটা থেকে আপনি 5% বেশি অথবা 5% কম দিতে পারবেন। আপনি এর থেকে কম হইতে পারে বাট আপনাকে বিশ্বাস করা যায় না, আপনি কাজ নিয়ে পালাই দিতে পারেন, সেজন্য এটাকে প্লাস মাইনাস 5% বা 10% দিয়ে দেওয়া হয়। এবং দেখবা যে এরপর আছে কোয়ান্টিটিভ মেথড। অনেক সময় দেখা যায় যে আমার একটা 1 স্কোয়ার ফিট ঢালাই করার জন্য 1700 টাকা খরচ হবে, এখানে কয় স্কোয়ার ফিট ঢালাই, 1000 স্কোয়ার ফিট ঢালাই, তাহলে আমি 1000 স্কোয়ার ফিট দিয়ে গুণ দিয়ে দেবো, আমার এস্টিমেশনটা করা খুব সুন্দর হয়ে যাবে। দেন হচ্ছে ওয়ার্কশিট। আমি ওয়ার্কশিট করতে পারি যে আমি এরকম ওয়ার্কশিটটা করতে পারি যে আমার 10 জন ম্যান পাওয়ার কাজ করতেছে, তা আমি ধরে নিলাম যে 10 জন ম্যান পাওয়ার 10 দিন কাজ করলে কাজটা শেষ হয়ে যাবে। আমি 2 দিন কাজ করাইলাম, কত টাকা খরচ হইলো, 2 দিনে 2000 টাকা খরচ হয়েছে, তাহলে আমার 10 দিনের জন্য 10,000 টাকা খরচ হবে। আমি এইভাবে এস্টিমেশনটা করতে পারি, বা পিভিএস ওয়ার্কশিটটা দেখে আমি এস্টিমেশনটা করতে পারি। আর একটা হচ্ছে শিডিউল, সেটা হচ্ছে টাইম ফ্রেমের মাধ্যমে আমি এটাকে এস্টিমেশন করতে পারি যে আচ্ছা ঠিক আছে যে আমার বিগত দিনে যে আমি কাজটা করছিলাম তা আমার পার ডে কত টাকা খরচ হয়েছে, হ্যাঁ আমার ম্যাটেরিয়াল খরচ সহটাও কত খরচ হয়েছে, পার ডে আমার 20,000 টাকা খরচ হয়েছে। সো আমি ধরে নিলাম এই কাজটা আমার 30 দিনে শেষ হবে, তাহলে পার ডেতে যদি আমার 20,000 টাকা খরচ হয় তাহলে 30 দিনে কত খরচ হবে, 6 লাখ টাকা। আমি এইভাবে কাজটা করে উঠাতে পারি। এটাকে বলা হচ্ছে 4টা বেসিস বলি আমরা। এইভাবে আমরা কস্ট এস্টিমেশন করে থাকি সাধারণত, ঠিক আছে। এবং কস্ট এস্টিমেশন করার জন্য কিছু আছে, প্যারামিটার আছে। যেমন তোমাকে আমি 4টা কস্ট এস্টিমেশন করতে দিছি, 1 2 3 4, তোমাকে 4বার বলতে দিছি যে তুমি কস্ট এস্টিমেশন করো। তো তুমি প্রথমবার আমার 155 টাকা বলছো একটা কস্ট এস্টিমেশনে, কিন্তু ওইটা আসলে অ্যাকচুয়ালি 163 টাকা লাগছে, তাহলে তুমি কিন্তু ডেভিয়েশন করছো কত, 8 টাকা ডেভিয়েশন করছো। দ্বিতীয়বার তোমাকে আর 8 টাকা আমি কস্ট এস্টিমেশন করতে বলছি, তুমি 242 টাকা বলছো, আমার খরচ হয়েছে 240 টাকা, তুমি কিন্তু এখানে 2 টাকা বেশি এস্টিমেশন করছো আর এখানে 8 টাকা কম করছিলা। পরের বার তোমাকে আমি একটা এস্টিমেশন করতে দিছি, তুমি বলছো 46 টাকা, খরচ হয়েছে তোমার 67 টাকা, তোমার এখানে 21 টাকা তুমি ভেরিয়েশন করছো। পরের বার আমি বলছি তোমাকে একটা এস্টিমেশন করতে, তুমি 69 টাকা বলছো, খরচ হয়েছে 78 টাকা, তুমি কম করছো 9 টাকা। তাহলে আমি তোমার এই প্যারামিটার দিয়ে আমি কিছু ট্র্যাকিং সিগন্যাল বা ইন্ডিকেশনের মাধ্যমে কিন্তু আমি আমি কিন্তু বলতে পারবো, আমি কিন্তু ইন্ডিকেশনের মাধ্যমে বলতে পারবো যে তোমার তোমার আসলে তোমার এস্টিমেশনের ইয়া কি, একুরেসি কতটুকু, আমি কিন্তু এই ট্র্যাকিং সিগন্যাল মানে বলতে পারবো। এই একটা সূত্র আছে, মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। তোমার এখানে আমি র্যাঙ্কিং করব, র্যাঙ্কিং করে বলতে পারবো যে তোমার ওভারঅল এই বছরে তুমি 10টা প্রজেক্টে এস্টিমেশন করছো, তাহলে ভেরিয়েশন কত এবং তোমার র্যাঙ্কিং কত। এটা সাধারণত বেসরকারি ফার্মে করা হয়। তোমার যদি খুব বেশি ভেরিয়েশন হয়, র্যাঙ্কিং যদি তোমার খারাপ হয়, তাহলে তোমাকে পরের বছর কোনো এস্টিমেশন দেওয়া হবে না। আর যদি তোমার র্যাঙ্কিংটা ভালো হয়, যার র্যাঙ্কিং ভালো সে পরের বছর এস্টিমেশনটা পাবে। যেটা সরকারি ফার্মে সাধারণত এরকম করা হয় না, বাট বেসরকারি ফার্মে এরকম করা হয়। আমি কথা বুঝাইতে পারছি? আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। এটা কিন্তু সাধারণত আমাদের বাবা মা এইটা প্র্যাকটিস করে। তোমার বাবা মা তোমাকে 5টা জিনিসের জন্য ক্রয় করতে বললো, তোমাকে বললো যে যাও বাজারে যেয়ে 5 কেজি চাল কিনে নিয়ে আসো। তো তুমি কিনে নিয়ে আসছো, এসে বলছো যে লাগছে 100 টাকা, তুমি বলছো 110 টাকা, কিচ্ছু বলে নাই। পরের দিন বলছে যে তেল কিনে নিয়ে আসো, তুমি এদিন এ, এ, একটু বেশি বলছো। তৃতীয় দিন এটা বাজারে পাঠাইছো, তুমি গেছো এবং সাথে তোমার বাবাও গেছে। হ্যাঁ, তুমি বলছো যে তোমার জিজ্ঞাসা করছে যে এটা কত টাকা লাগতে পারে, তুমি বলছো এত টাকা, গেছে যাই দেখছে যে তুমি 10 টাকা বাড়াই বলছো, তো তোমাকে কিছু বলে নাই। তো পরের দিন তুমি যখন বলবা তখন তোমাকে কিন্তু আর ফেদ করবে না, তোমাকে বলবে যে আচ্ছা দরকার নেই বাজারে যাওয়ার। তো তখন যারা একটু বেশি চালাক তখন কি বলে, প্রথম একদিন বাজারে যেয়ে একটু বেশি বলে, পরের দিন একটু কম বলে, তারপরের দিন একবার বেশি বলে। তো বাবা বলে ও আচ্ছা হইতে পারে যে ওর অভিজ্ঞতা কম, হয়তো যদি হারছে দিচ্ছে, এরকম হতে পারে। তো এই যে তোমার কিন্তু ট্র্যাকিং সিগন্যাল, তোমাকে কিন্তু খেয়াল করতেছে, সে ট্র্যাকিং করতেছে যে তুমি যদি মিন অ্যাবসলিউট ডেভিয়েশন যদি তোমার খুব বেশি হয়, তুমি প্রতিদিন বলো তোমার কলম লাগবে, এটা তোমার প্রতিদিন তুমি কলম দিচ্ছে, তোমার মিন অ্যাবসলিউট ডেভিয়েশন কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে কি তুমি নেশা করতেছো, তুমি কি টাকা অন্য খাতে ব্যয় করতেছো, নাকি তোমার কোনো আনইথিক্যাল ইস্যু তৈরি হয়েছে তোমার মধ্যে। তো তখন কিন্তু তোমার এই ট্র্যাকিং সিগন্যালের মাধ্যমে বাবা মা কিন্তু দেখা যাচ্ছে তোমার বাবা মানি ব্যক্তির টাকা চলে যাচ্ছে প্রত্যেকদিন। সো 2টা কারণ হতে পারে, তুমি নেশা করতেছো বা তুমি অন্য কোনো ব্যবসায় বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে জড়াই গেছো, এমএলএম কোম্পানি বা আদার্স কোনো একটা ইস্যুতে। তখন কিন্তু তোমার ট্র্যাকিং সিগন্যালের মধ্যে নিয়ে আসে যে হ্যাঁ হ্যাঁ ঘটনা কি, তো মিনি অ্যাবসলিউট ডেভিয়েশন হচ্ছে তার।
মাসে দুই একবার হলে কোনো সমস্যা নেই, এটা নিতেই পারে, সন্তান খাত খরচের জন্য নিতে পারে। কিন্তু যদি প্রতিদিন হয় তখন কিন্তু ঝামেলা আছে। এবং অনেকে দেখবে যে বাবা বাবা সিগারেট খায়, ছেলেও খায়, বাবা কিন্তু জানে, তো আসলে খায় কিনা বুঝতে পারছে না, এই জন্য সিগারেটের প্যাকেট ওপেন রেখে দেয়। রেখে দেওয়ার পর কি ঘটনা ঘটে, সে কিন্তু বুঝতে পারে আজকে দুইটা চলে গেছে, কালকে একটা চলে গেছে, তখন কিন্তু সে বুঝতে পারে যে কাজ হয়ে গেছে, তাই না? এটাকে বলা হচ্ছে মিন ট্র্যাকিং সিগন্যালের মাধ্যমে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন দিয়ে তোমাকে জাজমেন্ট করা আর কি। এই সবগুলো কিন্তু প্র্যাকটিক্যাল থেকে আসছে আর কি, বুঝতে পারছো? এই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ওই যে এটা একটা ঘটনা বলি আর কি, এটা গল্প না বলে আর হচ্ছে না। আমার এক মানে একটা বন্ধু ছিল, তো ওই ওর এক মামার কাছ থেকে ওই ব্যাংকে টাকা জমাইতো, 5 টাকার কয়েন জমাইতো আর কি। তো ওই 5 টাকার কয়েন নিয়ে আসতো প্রতিদিন, সিগারেট খানা খাওয়ার জন্য ওই 5 টাকার কয়েন নিয়ে আসতো। তো ওরে প্রায় দেখতাম যে 5 টাকার কয়েন। তো আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুই 5 টাকার কয়েন নিয়ে প্রতিদিন আসো এখানে সিগারেট চা খাওয়ার জন্য? তো বলে যে আসলে এটা একটা অন্য মেথড। আমি বললাম কি মেথড? বলতেছে যে আমি এই সময় গোল্লির সিগারেট 3 টাকা ছিল, না ব্যানসন জানি, ব্যানসন মনে হয় হচ্ছে 3 টাকা, গোল্লিপ মনে হয় 2 টাকা। তো বলে যে দেখ আমি আসলে এই 3 টাকা দিয়ে আমি একটা ব্যানসন সিগারেট খাই, আর 2 টাকার একটা কয়েন আমি এখান থেকে নিয়ে যাই, আর ওই যে ব্যাংকে যে কয়েনগুলো আমি বাই করে নিয়ে আসি, ওই কয়েন 5 টাকার কয়েন বাই করে আর 2 টাকার কয়েন রেখে আসি, যাতে মামা বুঝতে না পারে যে কয়েনের সংখ্যাটা কমে যাচ্ছে। সেজন্য সে ওইটা রেখে আসবে। তো তার মামা কিন্তু এই ট্র্যাকিং সিগন্যাল বা মিন ন্যাচারাল ডেভিয়েশন ধরতে পারতেছে না। সে কিন্তু একবারে ধরবে, যখন ওইটা ভেঙে ফেলবে দেখবে যে 5 টাকার কয়েনই নেই, সব কয়েনই 2 টাকার কয়েন, তখন কিন্তু সে বুঝতে পারবে, কিন্তু ততদিনে তো দেরি হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু এক ধরনের মানে এই এস্টিমেশনের ফেইলিয়ার আর কি, বুঝতে পারছো? ওকে। জি স্যার। সো তোমরা, হ্যাঁ তোমরা যখন যে কোনো জায়গায় যখন তোমরা জব নেবা, বিশেষ করে তোমরা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সাথে বেশি জড়িত থাকবা, সেখানে কিন্তু অডিট হবে। মানে যে কোনো প্রজেক্টের মাঝখানে হতে পারে, স্টার্টিং হতে পারে, এন্ড অফ দ্য প্রজেক্ট অডিটিং হতে পারে। এবং দেখবা যে প্রায় কিন্তু দেখবা যে সুনামগঞ্জে যে ব্রিজটা ভেঙে পড়ছে, হাই অথরিটি কিন্তু অডিটিংয়ে পাঠাইছে যে হোয়াট ইজ দ্য ফ্যাক্ট। এই যে অডিটিং এর ব্যাপারটা, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা ভাইটাল ইস্যু। তুমি যদি অডিটিং এ ভুল করো, তুমি যদি জাজমেন্টে ভুল করো, তুমি যদি এভ্যালুয়েশনে ভুল করো, তাহলে কিন্তু ওভারঅল প্রজেক্টটা অনেক ক্ষতিগ্রস্ত হবে। তোমাকে আমি একটা বিল্ডিং এ পাঠাইছি যে আসলে দেখেন তো বিল্ডিং এর প্রোগ্রেসটা কতটুকু, তুমি আমাকে সুন্দর করে এসে বলছো স্যার 50% কাজ শেষ হয়ে গেছে। আমি কিন্তু সুন্দর করে তাকে 50%-এর বিল দিয়ে দিছি। ওমা, দেখা গেল যে আসলে অ্যাকচুয়ালি সে কাজ করছে 30%। এবং সেই ঠিকাদার বা সেই যে কোনো প্রতিষ্ঠান নাই নাই হয়ে গেছে, 20% টাকা তার অতিরিক্ত নেওয়া আছে, তাকে আমি আর খুঁজে পাচ্ছি না। তো ডিউ টু দ্য ইউর জাজমেন্ট, ইট ক্যান বি গ্রেট হ্যাম্পার টু ইউর প্রজেক্ট, ইট ক্যান বি, মানে কি বলা হয়েছে। এবং এরকম দেখবো বাংলাদেশ গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে যে জাজমেন্ট করতে ভুল করছে, যার ফলে ঠিকাদার বেশি টাকা নিয়ে গেছে, ঠিকাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? ওকে, আমি ইয়েটা বন্ধ করতেছি, তোমরা আবার জয়েন করো। ঠিক আছে? জি স্যার।